নমস্কার। গল্প পালঙ্কে আজ শুনবেন তান্ত্রিক গল্প জন্মান্তর। লেখক তারাদাস বন্দ্যোপাধ্যায়। তারানাথের সেদিন কোনো কাজ ছিল না। সন্ধ্যের দিকে এমনিতেই তার বৈঠকখানা ফাঁকা থাকে। আজ যেন বড্ড ফাঁকা। তারানাথ বসে একা হুঁকো খাচ্ছে। আমাদের দেখে খুশি হয়ে বলে উঠল, আরে, এসো এসো, তোমাদের কথাই ভাবছিলাম। হঠাৎ আমাদের কথা ভাবছিলেন যে বড়? হঠাৎ নয়, আজ সারাদিন কোনো কাজ নেই, বুঝলে। অন্য অন্য দিনে কোষ্ঠী করাতে না হোক, অন্তত হাত দেখাতে দু চারজন এসেই যায়। দিনের খরচাটা যা হোক করে, বুঝলে না। আজ একটা পয়সা আমদানি নেই। হাত পা কোলে করে বসে বসে থেকে বিরক্তি ধরে যাচ্ছিল। তোমরা আশায় বাঁচলু। কিন্তু আমরা তো খদ্দের নই। নাই বা হলে পয়সা না পাই, আড্ডা দিয়ে তো বাঁচবো। তোমাদের তো বলেইছি, পয়সা কম উপার্জন করিনি জীবনে। বৈষয়িক লোক হলে অনেক জমিয়ে ফেলতে পারতাম। পয়সার মায়া নেই আমার। দিন চলে গেলেই খুশি। যাবার সময় কটা পয়সা গাঁটে বেঁধে নিয়ে যেতে পারবো বলে মনে করো? চারি পেয়ালায় চা নিয়ে এলো। তারানাথ পাক্কা মজলিস লোক। চা খেতে খেতে সে গল্প জমিয়ে তুলল। কিছুক্ষণ নানা বিষয়ে কথা হওয়ার পর বললাম, আচ্ছা ভালো কথা, আজকে কাগজ দেখেছেন? তরুবালা হত্যাকাণ্ডে মীমাংসা হয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী আসামির ফাঁসির হুকুম হয়ে গিয়েছে। দেখলাম খবরটা দেখেছি বটে। কিছুদিন আগে কলকাতায় এক কুখ্যাত পাড়ায় তরুবালা নামে একটি পতিতা মেয়ে খুন হয়। খুনি কোনো সূত্র রেখে যায়নি। আজ কাগজে বেরিয়েছে খুনি ধরা পড়ার খবর। অপর একটি পতিতা মেয়ে বাথরুমে লুকিয়ে সমস্ত খুনের দৃশ্য দেখেছিল। এতদিন প্রাণের ভয়ে কিছু বলেনি, কিন্তু পুলিশি জেরার চাপে আর বিবেকের তাড়নায় সে শেষ পর্যন্ত সব স্বীকার করেছে। বস্তুত তার বিবৃতির উপর নির্ভর করেই অপরাধের শাস্তি হয়ে গেল। সত্যি মেয়েটির কোনো দোষ নেই। প্রাণের ভয় সবারই আছে। তাছাড়া চোখের সামনে এরকম খুন হতে দেখলে মনের অবস্থা কেমন হয় কেই বা জানে। একমাত্র যে দেখে সেই জানে। একজন মানুষকে 5 হাতের মধ্যে মেরে ফেলা হচ্ছে, উফ, ভাবা যায় না। সত্যি খুনের প্রত্যক্ষদর্শীর মনের অবস্থা কি যে ভারী, জানতে ইচ্ছে করে, কিন্তু কেই বা বলতে পারবে। তারানাথ বলল, আমি পারি। আমি আর কিশোরী তারানাথের কথায় অবাক হয়ে তার দিকে তাকালাম। বলে কি তারানাথ, ঠাট্টা করছে নাকি? কিন্তু সিরিয়াস ব্যাপার নিয়ে ঠাট্টা করবার লোক তো তারানাথ নয়। তাহলে সমস্ত পরিস্থিতি সামনে নিয়ে জিজ্ঞাসা করলাম, কি করে বলবেন? তারানাথ গম্ভীর গলায় বলল, কারণ আমি চোখের সামনে একটা খুন হতে দেখেছি। তারানাথের কাছে অনেক অদ্ভুত গল্প শুনেছি, কিন্তু এ ব্যাপার একেবারেই অপ্রত্যাশিত। এবার কিশোরী কোনো কথা বলল না। তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলল, খুন হয়েছিল বটে, কিন্তু সে খুনের জন্য কারো ফাঁসি হয়নি। আমি ছাড়া আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী ছিল। কেস আদালতে ওঠে, কিন্তু পরে যে খুন করেছিল সে ছাড়া পেয়ে যায়। শুনবে গল্পটা? তাহলে বলি। শুনবার জন্য আমাদের অনুরোধ সামান্য প্রয়োজন ছিল। তারানাথ এক পলকে তামাক সেজে বলতে শুরু করলো, বছর দশেক আগের কথা। তখন আমার কাছে অমরনাথ ভট্টাচার্য বলে এক ভদ্রলোক প্রায়ই আসতেন।
ব্যক্তিগত একটা বিপর্যয় পড়ে আমার কাছে হাত দেখাতে এসেছিলেন। আমার কথা মতো রত্ন ধারণ করে সে বিপদ কেটে যায়। তারপর থেকে কৃতজ্ঞতা বশতই হোক আর আমাকে ভালো লেগে যাওয়ার জন্যই হোক, সপ্তাহে অন্তত 3 দিন উনি আড্ডা দিতে আসতেন। অতি অমায়িক মানুষ, আড্ডাবাজ এবং ভালো গল্প বলিও বটে। আমাদের আলাপ খুব জমে উঠেছিল। একদিন অমরবাবু সন্ধ্যের দিকে এসে হাজির হলেন। দেখলাম উনি কিছু অন্যমনস্ক, কোনো চিন্তায় মগ্ন থাকলে যেমন হয়। চা খাচ্ছেন, হ্যাঁ হুঁ করে আমার কথার উত্তর দিয়ে যাচ্ছেন, কিন্তু আড্ডা যেন ঠিক জমছে না। এক সময় বলেই ফেললাম, আপনার কি হয়েছে বলুন তো? কিছু ভাবছেন? অমর ভট্টাচার্য এক মুহূর্ত কি ভাবলেন, তারপর বললেন, ভাবছিলাম বলবো না, কিন্তু এখন মনে হচ্ছে বললেই আপনাকেই বলা উচিত। অন্য কেউ হেসে উড়িয়ে দেবে, কিন্তু আপনি হয়তো বুঝতে পারবেন। বললাম, খুলে বলুন। আমার এক বাল্য বন্ধু আছেন, তার নাম বিজয় চাটুর্যে। অনেকদিন বিয়ে হয়েছে, কিন্তু তার ছেলে সন্তান নেই, একটি মেয়ে সন্তান রয়েছে। নাম সুবলা। এখন 13 বছর বয়স। মেয়েটি দেখতে খুব সুন্দরী, পড়াশোনাতেও ভালো। বিজয় প্রাচীনপন্থী গাঢ় লোক নয়, মেয়েকে সে লেখাপড়া শিখিয়ে উপযুক্ত করে বিয়ে দিতে চায়। সবই তো ভালো চলছিল, কিন্তু হঠাৎ এক বিপদ উপস্থিত হয়েছে। কি হয়েছে? সুবলা আজকাল কেমন কেমন সব কথাবার্তা বলতে শুরু করেছে, যার কোনো মানে হয় না। এসব অসংলগ্ন কথা। বিজয় খুব ভয় পেয়ে গিয়েছে। সে সন্দেহ করছে সুবলার বোধহয় মস্তি বিকৃতির লক্ষণ দেখা দিয়েছে। কি ধরনের অসংলগ্ন কথা? অশ্লীল কিছু? আদেও না। সবার সঙ্গে বসে আলাপ করতে করতে থেমে গিয়ে কেমন যেন হয়ে যায়। তারপর একটা ঘুম ঘুম ভাবের মধ্যে নানা অদ্ভুত কথা বলছে। সে কথাগুলো কি? অমর ভট্টাচার্য বললেন। সে ঠিক বলে বোঝানো যাবে না। আপনি একবার না হয় চলুন। আপনি তো নানা রকম বিষয় জানেন, হয়তো আপনাকে দিয়ে বিজয়ের একটা উপকার হয়ে যাবে। সুবলাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে আপনিই একবার চলুন। বললাম, বিজয়বাবু কোথায় থাকেন? এই কাছেই, অবনিবাস দত্ত লেন। কাল যাবেন? আমার কৌতূহল জেগে উঠেছিল। বললাম, বেশ তো, বলে রাখবেন আপনার বন্ধুকে, কাল সন্ধ্যের দিকে যাওয়া যাবে। ঠিক আছে, তৈরি থাকবেন। পরের দিন আমি এসে আপনাকে নিয়ে যাব। পরের দিন গেলাম বিজয় চাটুর্যের বাড়ি। সাধারণ মধ্যবিত্ত গৃহস্থ, তবে সচ্ছল অবস্থা। ভদ্রলোক, বেশ সুপুরুষ। 40 পেরিয়েও চুলে পাক ধরেনি বা কপালে একটি রেখাও পড়েনি। আমাকে আপ্যায়ন করে বসিয়ে বললেন, বড় বিপদে পড়েছি ঠাকুর মশাই। আমার এই একমাত্র সন্তান, ওর যদি কিছু হয় তাহলে আমাদের আর কোনো সন্তান থাকবে না। সবই তো শুনেছেন অমরের কাছে। বললাম, মেয়েটিকে একবার ডাকুন না দেখি। বিজয়বাবু নিজে হাতে গিয়ে সুরলাকে ধরে নিয়ে এলেন। অমর ভট্টাচার্য ঠিকই বলেছিলেন, মেয়েটি অপরূপ সুন্দরী। বাড়ন্ত গড়নের জন্য সত্যিকারের বয়সের চেয়ে অনেক বড় দেখায়।
সুবালা ঘরে ঢুকতেই আমি চমকে সোজা হয়ে বসলাম। মেয়েটি সাধারণ মেয়ে নয়। আমাদের তন্ত্রশাস্ত্রে কিছু কিছু অতিলৌকিক দেহলক্ষণের বর্ণনা আছে। সুবালার শরীরে সেগুলি বর্তমান। আমার চমকে ওঠা বিজয়বাবু লক্ষ্য করেছিলেন, কিন্তু মেয়ের সামনে কিছু জিজ্ঞাসা করলেন না। আমি আদর করে কাছে বসিয়ে সুবালার সঙ্গে কথা বলতে লাগলাম। বেশ স্বাভাবিক মেয়ে, কোনো দিক দিয়ে কিছু ব্যতিক্রম নেই। কিছু পরে বিজয়বাবুকে বললাম, যান, ওকে ভেতরে। যাও তো মা, ভেতরে গিয়ে মাকে বলো খাবার পাঠাতে। সুবালা চলে যেতে আমি প্রথমে বললাম, ভয় নেই বিজয়বাবু, আপনার মেয়ের কোনো অসুখ করেনি। এটা পাগলামির পূর্বাভাস নয়। তবে আপনার মেয়ের শরীরে কয়েকটা দিব্য লক্ষণ রয়েছে। কী লক্ষণ তা আমি বলবো না, অন্যের চেয়ে আপনার মেয়ে কিছু আলাদা হবেই। বিজয়বাবু অপ্রসন্ন মুখে চুপ করে রইলেন। বুঝলাম, আমার ব্যাখ্যা তার ঠিক মনোপুত হয়নি। তা আমি আর কি করতে পারি? মেয়ের তো কোনো অসুখ নেই বা কোনো অপদেবতা ভর করেনি যে আমি মাদুলি দিয়ে কি যজ্ঞ করে সারাবার চেষ্টা করব। এমন সময় ভেতর বাড়িতে একটা হইচই শব্দ শোনা গেল। কয়েকজন মহিলার সম্মিলিত কণ্ঠস্বর। বিজয়বাবু তাড়াতাড়ি করে উঠতে উঠতে বললেন, ওই সুবলা হয়তো আবার অমন করছে। আসুন ঠাকুরমশাই, আমার সঙ্গে দেখে যান। সামান্য ইতস্তত করে তার পেছন পেছন বাড়ির ভেতরে ঢুকলাম। লম্বা বারান্দা পেরিয়ে একটা ঘরের সামনে দাঁড়ালেন বিজয়বাবু। সে ঘর থেকেই গোলমাল ভেসে আসছে। দরজার কাছে দাঁড়িয়ে ভেতরে উঁকি দিলাম। দেয়ালে হেলান দিয়ে মাটিতে বসে আছে সুবালা। চোখ দুটো অর্ধেক বোঁজা। সেই অবস্থাতেই বিড়বিড় করে কি যেন বলছে। আমাকে দেখে ঘরের মহিলারা ঘোমটা টেনে নিলেন। বিজয়বাবুকে বললাম, ওদের একটু সরে দাঁড়াতে বলুন তো, আমি একবার আপনার মেয়ের কাছে যাব। বিজয়বাবুকে কিছু বলতে হলো না। আমার কথা শুনে মেয়েরা নিজে থেকেই ঘরের এক কোণে সরে গেলেন। আমি গিয়ে হাঁটুতে গেড়ে সুবালার পাশে বসে ডাকলাম। সুবালা শুনতে পেল কি না বোঝা গেল না। অন্তত বাহিরে তার কোনো প্রতিক্রিয়া প্রকাশ পেল না। মনে মনে ইষ্ট স্মরণ করে সুবালার গায়ে হাত বুলিয়ে দিতেই তার কথা বন্ধ হয়ে গেল, যেন সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। জানো তো, মধুসুন্দরী দেবী আমাকে ওই ধরনের কয়েকটি ক্ষমতা দান করেছিলেন। সুবালাও শান্ত হয়ে এলো। গভীর নিঃশ্বাস পড়তে লাগলো। আমি মৃদুস্বরে বললাম, বলো মা, কি বলছিলে বলো। সুবালা টেনে টেনে বলল, খোকা খোকা পড়ে যাচ্ছে যে, আমিও পড়ে যাচ্ছি। পিছন থেকে কে ঠেলে দিল আমার কোলে খোকা। বললাম, খোকাকে? আমার খোকা। তোমার ছেলে? উত্তর নেই। মাথায় কি কষ্ট, মাথায় ও পাথর এসে লাগলো মাথায়।
কে ধাক্কা দিল তোমাকে? আর উত্তর নেই। এবারে সত্যি ঘুমিয়ে পড়েছে মেয়েটি। বিজয়বাবুকে বললাম, ওকে বিছানায় শুইয়ে দিন, ঘুমিয়ে পড়েছে। আর আপনি আমার সঙ্গে আসুন, কথা আছে। বাইরের ঘরে এসে বললাম, কিছু বুঝতে পারলেন? না, মানে ঠিক তো কিছু বুঝতে পারলাম না। আপনার মেয়ে জাতিস্বর। জাতিস্বর? হ্যাঁ, সুবালা সম্ভবত আগের জন্মের কথা মনে করতে পারে। যেসব কথাকে আপনারা অসংলগ্ন বলে মনে করছেন, তা আসলে ওর আগের জন্মে ঘটে যাওয়া ঘটনা। ওই কারণেই ওর শরীরে নানা দিব্য লক্ষণ রয়েছে। জাতিস্বর হওয়া আত্মার খুব উঁচু অবস্থার পরিচয়। বিজয়বাবু বললেন, তাহলে এখন আমাদের কি কর্তব্য? কিছুই নয়, এ ভাব এমনিই কেটে যাবে। আমি আরও একটি জাতিস্বর মেয়েকে দেখেছিলাম। বয়স বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে জন্মান্তরের স্মৃতি কমে আসতে থাকে। সুবালার কতদিন এরকম হয়েছে? বিজয়বাবু একটু ভেবে বললেন, তা প্রায় বছরখানেক হবেই। তাহলে তো অনেক বেশি বয়সে শুরু হয়েছে বলতে হবে। জন্মান্তরের স্মৃতি সাধারণত 5-6 বছর বয়সে জেগে উঠে এই বয়সে মিলিয়ে আসতে থাকে। যাক, কিছু না করে শুধু দেখে যান, সুবালা আপনিই সেরে যাবে। সেদিন ফিরে চলে এলাম। তারপর বছর কয়েক ধরে মাঝে মাঝে বিজয় চাটুর্যের বাড়ি গিয়েছি। কখনো বা উনি আর অমরনাথ আমার কাছে এসে সুবালার খবর দিয়েছেন। মোটের ওপর বলতে গেলে 2 বছরে আমরা সুবালার গত জন্মে কী ঘটেছিল সে সম্বন্ধে একটা ধারণা করতে পারলাম। বিভিন্ন সময়ে আচ্ছন্ন অবস্থায় সুবালা যা বলেছিল তার ওপরে নির্ভর করেই আমরা কিছু জোড়াতালি দিয়ে সমস্ত ব্যাপারটা আন্দাজ করেছিলাম। কিন্তু আমাদের আন্দাজ যদি সত্য হয়ে থাকে কেন? নিশ্চয়ই সত্য, কারণ তারপরে যা ঘটেছিল তাতে আর কোনো সন্দেহ থাকার কথা নয়। তাহলে সে বড় মর্মাস্পদ ঘটনা। তাহলে আপনারা কি আন্দাজ করেছিলেন? তারানাথ বলল। সুবালা ওই ঘোর ঘোর লাগা অবস্থায় প্রায়ই বলতো সে তার ছেলে নিয়ে কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছে, মাথায় আঘাত পাওয়ার কথা বলতো। একদিন ও টান করে চুল বেঁধে এসেছে। দেখলাম বাঁদিকের কপালে একটা লম্বা দাগ। পুরনো ক্ষত শুকিয়ে এলেও যেমন দাগ শুকিয়ে যায় তেমনি। বিজয়বাবুকে বলতে তিনি বললেন, ওটা সুবলার জন্মগত দাগ। বললাম, খেয়াল করেছেন কি? সুবালা আচ্ছন্ন অবস্থায় মাথার যেখানে আঘাত লাগার কথা বলে এই দাগটাও ঠিক সেখানেই। বিজয়বাবু বললেন, তাও কি হয়? কত জন্মে আঘাতের দাগ এ জন্মেও কি ফুটে ওঠে? বললাম, জানি না, তবে পৃথিবীতে অনেক কিছুই যে সম্ভব সে তো দেখতেই পাচ্ছেন। যাক, 2 বছরে আমরা যা জানতে পেরেছিলাম তা খুব স্পষ্ট না হলেও মোটামুটি এই: সুবালা গত জন্মে একটি শিশু সন্তান নিয়ে
বিধবা হয়। পরে কে বা কারা কোনো উঁচু স্থান থেকে, সম্ভবত কোনো টিলার ওপর থেকে সন্তানসহ সুবালাকে ঠেলে ফেলে দিয়ে হত্যা করে। কিন্তু কেন হত্যা করে এবং হত্যাকারীর নাম কি, এসব খবর আমরা কিছুতেই জানতে পারিনি। এখানে এসেই সুবালার কথা আটকে যেত। মনের ওপর চাপ পড়লে ক্ষতি হতে পারে ভেবে আমিও জোর করিনি কখনো। এখানে একটা কথা বলে রাখি, এই ঘটনায় আমি বুঝতে পেরেছিলাম মাতৃস্নেহ কী জিনিস। সন্তানের প্রতি মায়ের টান বিশ্বের সবথেকে বড় শক্তি। সুবালা মাত্র 13 বছরের কিশোরী, এজন্যে এখনও সে মা হয়নি। কিন্তু আধো অজ্ঞান অবস্থায় যখন সে বলতো, খোকা পড়ে যাচ্ছে, খোকাকে বাঁচাও, তখন তার মুখে যে ব্যাকুলতা ফুটে উঠত তা মাতৃহৃদয়ের গভীর অভিব্যক্তি ছাড়া হয় না। গত জন্মের হারানো ছেলের প্রতি তার এই আরতি একটু কমে এলো। এইভাবে আরও বছর 2 কেটে যাওয়ার পর আস্তে আস্তে সুবালা অনেকটা স্বাভাবিক হয়ে এলো। এখন তার বয়স 17। একদিন বিকেলে অমরবাবু এসে বললেন, একটা ভালো খবর আছে, বেশ বড় রকমের ভোজ আসন্ন। বললাম, কি ব্যাপার? গৃহিণী পুত্রমুখ দর্শন করবেন নাকি? দূর, আপনার যেমন সব কথা এ বয়সে। যাকে কথা হচ্ছে এই আমাদের বিজয় চাটুর্যের মেয়ের বিয়ে বোধহয় লাগলো বলেই। কার? সুবালার? হ্যাঁ, আগামী পরশু পাত্রের বাবা দেখতে আসছেন জব্বলপুর থেকে, প্রবাসী বাঙালি। পাত্র সেখানেই ব্যবসা করে, বিরাট অবস্থা। মেয়ে সুন্দরী শুনেই দেখতে আসছে। নইলে বিজয়ের যা আর্থিক সঙ্গতি, এরকম ঘরে তারা তাদের ছেলের বিয়ে দেওয়ার কথা ভাবতই না। আপনিও আসুন না ওদিন। বিজয় আমাকে বলেছিল আপনাকে নিয়ে যেতে। একটা শুভ দিন, আপনার মতো সৎ ব্রাহ্মণ উপস্থিত থাকলে সুবলার মঙ্গল হবে। মেয়ের দেখার জন্য বিজয় চাটুর্যের বাড়ি গেলাম অমরের সঙ্গে। এসব সামাজিক উৎসব আমার ভালো লাগে। তারপর মেয়ে দেখানো ব্যাপার, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে নিশ্চয়ই। আমি ভজন রসিক চিরদিনই, ধুতি চাদর চাপিয়ে বিকেলে গিয়ে হাজির হলাম। তখনও ছেলের বাবা এসে পৌঁছননি। বিজয়বাবু আমাদের আদর দিয়ে নিয়ে বৈঠকখানায় বসালেন। তামাক এলো, চা খাবার এলো। বিজয়বাবু একবার সুবালাকে ডেকে এনে প্রণাম করিয়ে নিয়ে গেলেন। সুবালা মাথায় হঠাৎ যেন অনেকখানি লম্বা হয়ে গিয়েছে। চোখ মুখ যেন তুলি দিয়ে আঁকা। সত্যি সুন্দরী বটে। মাথায় হাত দিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। সুখী হ মা। জীবনের এমন ব্যর্থ আশীর্বাদ আর করিনি। বিজয় চাটুর্যে বললেন, ঠাকুর মশাই, কিন্তু আজ রাত্রে এখানে খেয়ে যাবেন, মাংস চলে তো? খুব চলে। আমি ঘন্টা নাড়া পুরুতবামু নই। সবারই মন বেশ ভালো। বিজয়বাবুর মনের আনন্দ কিছুটা বাইরে বেরিয়ে আসছে। কেনই বা হবে না?
বড়লোকের ঘরে মেয়ে বিয়ে দিতে চলেছেন। বিয়ে প্রায় ঠিক বলতে গেলে। পাত্রের কে এক আত্মীয় মেয়েকে দেখে ওখানে দারুণ প্রশংসা করেছেন। আজ বাবা দেখে গেলেই পাকাপাকি হয়ে যায়। সন্ধে ঠিক 7টায় দরজায় কড়া নড়ে উঠল। বিজয় ব্যস্ত হয়ে বেরিয়ে গিয়ে একটু পরেই এক দোহারা চেহারার সুপুরুষ প্রৌঢ় ভদ্রলোক নিয়ে ঘরে ঢুকলেন। আলাপ করিয়ে দিয়ে বিজয়বাবু বললেন, ইনি হচ্ছেন সনাতন মুখোপাধ্যায়, পাত্রের বাবা। আমরা নমস্কার করলাম। সনাতন বাবু আমাকে প্রণাম করার ধার দিয়েও গেলেন না। অর্থ থাকলেও অনেক ধনী ব্যক্তির ব্যবহারে একটা নম্রতা থাকে, ইনি সে দলের নন। বেশ জবরদস্ত লোক। আমাদের নমস্কারের উত্তরে একটা দায় সারা প্রতি নমস্কার করেই তাড়া দিয়ে বললেন, চাটুর্যমশাই, মেয়েকে আনুন, আমার হাতে বেশি সময় নেই, এখনই আবার উঠতে হবে। কলকাতায় এসেছিলাম ব্যবসার একটা জরুরি কাজে। ভাবলাম এলাম যখন একবার দেখেই যাই, নইলে এমনিতে তো আর বড় একটা আশা হয়ে ওঠে না। এমন 2-4টি কথায় ভদ্রলোক বেশ স্পষ্ট করে বুঝিয়ে দিলেন তার আর বিজয়বাবুর মধ্যে অবস্থার বিস্তর প্রভেদ। বুঝিয়ে দিলেন যে তিনি নেহাত ব্যবসার কাজে আসতে হয়েছিল বলেই দয়া করে মেয়ে দেখে যাচ্ছেন। বুঝলাম, বিয়ে হয়তো হবে, কিন্তু কুটুম্বের দিক দিয়ে বিজয়বাবুর বিশেষ সুখ হবে না। কিন্তু কন্যাদায়গ্রস্ত পিতার অত মান সম্মান জ্ঞান থাকলে চলে না। বিজয়বাবু তাড়াতাড়ি করে ভেতরে গেলেন মেয়েকে আনবার কথা বলতে। আমরা মুখ নিচু করে নীরবে বসে রইলাম। একজন লোক আছে যাদের সামনে কিছুতেই আড্ডা জমানো যায় না। সনাতন মুখোপাধ্যায় সেই রকম লোক। একটু বাদেই ভেতর থেকে খাবার এলো, মেয়েদের নিজের হাতে তৈরি খাবার। সনাতন বাবু সেসব স্পর্শও করলেন না, কেবল চা খেলেন 1 কাপ। আর অনর্গল মেয়ে দেখানোর জন্য তাড়া দিতে লাগলেন। বিজয়বাবু মুক্তকচ্ছ হয়ে বারবার সে তাড়া বাড়ির ভেতরে পৌঁছে দিয়ে আসতে লাগলেন। বস্তুত এমন অভব্য মানুষ খুব কম দেখেছি। এইবার ঘটল আসল ঘটনা, যে কাহিনী বলবার জন্য বসেছি। একটু বাদেই যে একটা বিরাট কিছু ঘটতে পারে তা আমরা ঘুণাক্ষরেও জানতে পারিনি। বেশ সুন্দর পরিবেশ, একটি বিয়ের প্রাককথন হবে। কিছু বাদে একটি ভোজের অভ্যেসও রয়েছে। কে জানতো কি ভয়াবহ ব্যাপার ঘটতে চলেছে আর কয়েক মিনিটের মধ্যে। ভেতর বাড়ির দিকে চুরির শব্দ হতে বিজয়বাবু উঠে গিয়ে সুবালাকে হাত ধরে ঘরের ভেতরে নিয়ে গেলেন। আমি বেশ ভালো করে তখন তার মুখ দেখেছিলাম। হলপ করে বলতে পারি সে মুখে তখন কোনো অস্বাভাবিকতা বা পাগলামির চিহ্ন মাত্র ছিল না। আমি সুবালাকে বসতে জায়গা করে দেব বলে উঠে সরে যাচ্ছি। অমরনাথও সরে বসবার উদ্যোগ করছে।
হঠাৎ কেমন একটা অদ্ভুত আওয়াজে মুখ তুলে তাকিয়ে পাথর হয়ে গেলাম। সুবালার চোখ বিস্ফারিত, জিঘাংসু উন্মাদের মতো সে তাকিয়ে রয়েছে সনাতন মুখুজ্জের দিকে। সনাতন বাবুও বিস্মিত হয়ে উঠে দাঁড়িয়েছেন। সুবালার সমস্ত শরীরের পেশি শক্ত হয়ে গিয়েছে, চোখ তীব্র ক্রোধে জ্বলে উঠেছে, ঠোঁটের ভঙ্গি ক্ষিপ্ত। বিজয়বাবু ভয় পেয়ে কি যেন বলতে যাচ্ছিলেন। তার মনের অবস্থা সহজেই অনুমান করা যায়। অনেক দিন মেয়ে এমন করেনি, একেবারে সেরে গিয়েছে। এই ভরসায় তার বিয়ের ব্যবস্থা করেছিলেন। আজ এত বছর পরে আবার সুবালার এমন হবে কে জানতো। তিনি বোধহয় কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই ঘরের মধ্যে সুবালার তীব্র আক্রোশপূর্ণ গলা ছড়িয়ে পড়ল। ওই ওই লোকটাই আমার খোকাকে মেরে ফেলেছে, আমাকে মেরে ফেলেছে। বলে কি সুবলা, বিয়ে তো আর হচ্ছেই না, কিন্তু এতে ব্যাপার অন্যদিকে অনেক দূর গড়িয়ে যেতে পারে। বিজয়বাবু ধমক দিয়ে বললেন, কি বলছিস? একটু চুপ কর। কাকে কি বলা? সুবালা কালনাগিনীর মতো ফুঁসছে, বলছে, টাকার জন্য না? টাকার জন্য ফোন করেছিলি? দাদাকে মেরে শান্তি হয়নি? সম্পত্তি পাওয়ার জন্য আমাকে আর খোকাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলি? বেশ বেশ, কিন্তু এবার তোকে কে বাঁচাবে? সনাতন বাবুর মুখ সাদা হয়ে গিয়েছে। অবান্তর অসম্ভব বিভীষিকা দেখলে মানুষের মুখ যেমন হয়। তিনি অস্ফুট স্বরে বলে উঠলেন, বৌদি? সেই মুহূর্তে সুবালা টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেল। বিজয়বাবু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন। অমর ভট্টাচার্য বারবার বলছেন, চলে যান, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। সনাতনবাবু, সরে যান, চলে যান। আমি তাকে ধমক দিয়ে সনাতন বাবুর সামনে গিয়ে বললাম, বৌদি বলে কাকে ডাকলেন? সনাতন বাবু ঠক ঠক করে কাঁপছেন, বললেন, হ্যাঁ? আমি আবার বললাম, বৌদি বলে কাকে ডাকলেন? কাকে ঠেলে ফেলে দিয়েছিলেন পাহাড় থেকে? সনাতন বাবু আর কোনো দিন কোনো কথা বলবার সুযোগ পাননি। আমার পেছন থেকে হঠাৎ বিজয়বাবু ধর ধর বলে চিৎকার করে উঠলেন। এই কেউ ধর ধর আমি ধর। চমকে পেছন ফিরে তাকিয়ে দেখি সুবালা একটা বিরাট বঁটি নিয়ে ঘরে ঢুকছে। তার কাপড় প্রায় খুলে গিয়েছে, চোখে খুনের দৃষ্টি। আরও পেছনে দৌড়ে আসছেন মহিলারা। ব্যাপারটা চোখের নিমেষে ঘটে গেল। অমরবাবু খাট থেকে নেমে বা আমি আর বিজয়বাবু এগিয়ে গিয়ে বাধা দেওয়ার আগেই সুবালা ঝড়ের বেগে দৌড়ে এসে সনাতন মুখুজ্জের গলায় বঁটিটা বসিয়ে দিল। বিকৃত একটা শব্দ করে সনাতন বাবু পড়ে গেলেন। ফিনকি দিয়ে রক্ত ছুটল। সুবালা পড়ে গেল অজ্ঞান হয়ে। মিনিট 10 পরে মোড়ের ডাক্তারখানা থেকে যখন ডাক্তার নিয়ে ফিরে এলাম, তখন আর সনাতন বাবুর দেহে প্রাণ নেই। ঘন্টা 2 পরে সুবালার জ্ঞান ফিরেছিল, কিন্তু এত সব ঘটনা তার কিছুই মনে নেই। সম্পূর্ণ স্বাভাবিক। সনাতন বাবুর ছেলে কেস চেপে দেওয়ার চেষ্টা করেছিল,
কিন্তু পুলিশ ছাড়েনি। পুলিশ সুবালার বিরুদ্ধে খুনের অভিযোগ আনে, কিন্তু জজ বুদ্ধিমান, এ খুনের কোনো মোটিভ নেই। তাছাড়া আসামি পক্ষ থেকে বলা হয়েছিল মেয়ে পাগল। আমার আর অমর ভট্টাচার্যের সাক্ষ্যেও কাজ হয়েছিল। সুবালা খালাস পেয়ে যায়। গত জন্মে টাকার লোভে বিধবা সুবালা আর তার সন্তানকে হত্যা করেছিল সনাতন। সেই সম্পত্তি পেয়েই জব্বলপুরে ব্যবসা ফেঁদেছিল সে। এদিকে সুবালা কলকাতায় বিজয় চাটুর্যের মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে। ভগবানের মার বড় সাংঘাতিক মার। কোথা থেকে সনাতন মুখর্জিকে এসে শাস্তি নিয়ে যেতে হবে, নিজের জন্য এতটা নয়, কিন্তু তার সন্তানের মৃত্যুর কথা ভুলতে পারেনি সুবালা। সনাতনকে দেখা মাত্র দপ করে জ্বলে উঠেছিল জন্মান্তরের স্মৃতি। তারানাথ থামল। অন্যদিন গল্পের শেষে কিশোরী যা হোক একা টিপ্পনি কাটে, আজ সেও চুপ করে বসে রইল। বাইরের ল্যাম্পপোস্টে আলো জ্বেলে উঠেছে। ঘরের মধ্যে কেমন একটা বিষণ্ণতা। তারানাথও আর কোনো কথা বলছে না। শেষে আমি স্তব্ধতা ভেঙে বললাম, আজ যাই, আর একদিন আসবো।